অধ্যায় ১৬ শুরু। পিয়ের শেষ পর্যন্ত পিটার্সবুর্গে নিজের জন্য একটা জীবিকা বেছে নিতে পারেনি। হই হট্টগোল করার অপরাধে তাকে সেখান থেকে মস্কোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কাউন্ট রস্তভের বাড়িতে তার সম্পর্কে যে কথা বলা হয়েছে সেটা ঠিকই। একজন পুলিশকে ভালুকের সঙ্গে বাঁধার ব্যাপারে তারও হাত ছিল। কয়েকদিন হলো সে মস্কোতে এসেছে এবং যথারীতি তার বাবার বাড়িতেই আছে। যদিও আশঙ্কা করেছিল যে তার সেই পলায়নের কাহিনী ইতিমধ্যেই মস্কোতে জানাজানি হয়ে গেছে এবং তার বাবার বাড়ির যে মহিলারা কোনোদিনই তার প্রতি সদয় ছিল না, তারা সেই গল্প বলে কাউন্টকে তার প্রতি বিরূপ করেই রেখেছে। তবু এখানে পৌঁছে প্রথম দিনেই সে বাড়ির বাবার অংশে চলে গেল। প্রিন্সেসরা বসবার ঘরেই বেশিরভাগ সময় কাটায়। সেই ঘরে ঢুকে সে তাদের সঙ্গে দেখা করল। তাদের মধ্যে দুজন সেলাই নিয়ে বসছিল আর তৃতীয়জন গলা ছেড়ে বই পড়ছিল। যে পড়ছিল সে সকলের বড়, তার সঙ্গেই আন্না মিখলাইভনার দেখা হয়েছিল। ছোট দুজন সেলাই করছিল, দুজনে গোলাপি সুন্দরী। তাদের মধ্যে একমাত্র পার্থক্য একজনের ঠোঁটে একটা তিল থাকায় তাকে আরও সুন্দরী দেখায়। তারা পিয়েরের দিকে এমনভাবে তাকালো যেন সে একটি মরা মানুষ বা কুষ্ঠরোগী। বড় প্রিন্সেস পড়া থামিয়ে ভয়ার্ত চোখে নিঃশব্দে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেজ প্রিন্সেসেরও সেই একই ভাব, কিন্তু ঠোঁট তিলওয়ালা ছোটটির মেজাজ খুব হাসি খুশি। এই মজার দৃশ্য দেখে হেসে ফেলে হাসির লুকোবার জন্য সে প্রেমের উপরে ঝুঁকে পড়ল। হাসি চাপতে না পেরে যেন একটা প্যাটার্ন তুলবার চেষ্টা করছে এমনিভাবে সেলাইতে নজর দিল। কেমন আছো বোন? পিয়ের বলল। আমাকে চিনতে পারছো না? খুব ভালো করে চিনতে পারছি। একটু বিব্রত বোধ করলেও না দমে গিয়ে পিয়ের জিজ্ঞেস করলো, কাউন্ট কেমন আছেন? তার সঙ্গে দেখা করতে পারি কি? একটু বিব্রত বোধ করলেও না দমে গিয়ে পিয়ের জিজ্ঞেস করলো, কাউন্ট কেমন আছেন? তার সাথে দেখা করতে পারি কি? দেহে ও মনে কাউন্ট খুবই কষ্ট পাচ্ছেন, আর তাই মানসিক কষ্ট বৃদ্ধিতে তুমি তো সাধ্যমতো চেষ্টা করছো। কাউন্টের সঙ্গে দেখা করতে পারি কি? পিয়ের আবার জিজ্ঞেস করলো। তাকে যদি মেরে ফেলতে চাও, একেবারেই মেরে ফেলতে চাও, তো দেখা করতে পারো। ওলোগা, যা তো দেখে আয় যেটায় গোমাংস চা তৈরি হয়েছে কিনা, সময় তো প্রায় হয়ে গেছে। কথাগুলি বলে বড় বোন পিয়েরকে বোঝাতে চাইল যে তারা খুব ব্যস্ত। তারা ব্যস্ত পিয়েরের বাড়াকে আরাম দিতে, আর পিয়ের ব্যস্ত তাকে শুধু কষ্ট দিতে। ওলগা চলে গেল। পিয়ের বোনদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তারপর মাথা নুয়ে বলল, আমি তাহলে আমার ঘরে যাচ্ছি। কখন তার সঙ্গে দেখা করতে পারবো আমাকে জানিও। সে ঘর থেকে চলে গেল। তিল সুন্দরী বোনের খিলখিল হাসি তাকে পেছন থেকে তাড়া করল। পরদিন প্রিন্স ভ্যাসেলি এসে কাউন্টের বাড়িতেই উঠল। পিয়েরকে ডেকে বলল, দেখো, পিটার্সবুর্গে যেভাবে চলাফেরা করেছে, এখানেও যদি তাই করো তো তোমার কপালে দুঃখ আছে। শুধু এইটুকুই তোমাকে বলতে চাই, কাউন্ট খুব অসুস্থ। তুমি তার সঙ্গে মোটেই দেখা করবে না। তারপর থেকে পিয়েরকে কেউ বিরক্ত করেনি। সারাক্ষণ সে উপরে ঘরেই কাটায়। বরিস যখন পিয়েরের কাছে ঘরের দরজায় পৌঁছল, সে তখন ঘরময় পায়চারি করছে। মাঝে মাঝে কোনো এক কোণে থেমে দেয়ালের দিকে এমন অঙ্গভঙ্গি করছে যেন কোনো অদৃশ্য শত্রুর বুকে একখানা তলোয়ার ঢুকিয়ে দিচ্ছে। চশমার উপর দিয়ে তাকাচ্ছে হিংস্রভাবে। তারপর আবার পায়চারি করছে, বিড়বিড় করে কথা বলছে, ঘাড় ঝাঁকুনি দিচ্ছে আর অঙ্গভঙ্গি করছে। অদৃশ্য কারোর দিকে আঙুল বাড়িয়ে হাঁক দিল। ইংল্যান্ড শেষ হয়ে গেল। মিস্টার পিট জাতির প্রতি, মানুষের অধিকারের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। তার শাস্তি, কিন্তু পেটের শাস্তির কথা উল্লেখ করবার আগেই সেই মুহূর্তে পিয়ের কল্পনা করছিল যে সে নিজেই স্বয়ং নেপোলিয়ন। এইমাত্র বিপজ্জনক ডোবার প্রণালী পার হয়ে লন্ডন দখল করে নিয়েছে। পিয়ের দেখল একটি সুগঠিত দেহ সুদর্শন তরুণ অফিসার
তার ঘরে ঢুকল। পিয়ের থামল। সে যখন মস্কো ছেড়ে এসেছে, বরিস তখন 14 বছরের ছেলে। তার কথা পিয়ের সম্পূর্ণ ভুলে গেছে, কিন্তু স্বভাবসিদ্ধ আবেগে ও আন্তরিকতার সঙ্গে সে বরিসের হাতটা ধরে বন্ধুত্বপূর্ণ হাসি হেসে উঠল। স্মিত হলে বরিস শান্তভাবে বলল, আমাকে আপনার মনে আছে? আমি মার সঙ্গে এসেছি কাউন্টকে দেখতে, কিন্তু মনে হয় তিনি সুস্থ নন। হ্যাঁ, মনে হয় তিনি অসুস্থ। সর্বদাই লোকজন তাকে বিরক্ত করছে। যুবকটিকে স্মরণ করবার চেষ্টা করতে করতে পিয়ের বলল, বরিস, বুঝতে পারলে পিয়ের তাকে চিনতে পারেনি, কিন্তু নিজের পরিচয় দেওয়ার দরকারও বোধ করল না। একটুকু বিব্রত না করে সে সোজা পিয়েরের মুখের দিকে তাকালো। পিয়ের একটু অস্বস্তি বোধ করতে লাগলো। কিছুক্ষণ চুপ করে থেকে বরিস বলল, আজ তাদের সঙ্গে ডিনারের যোগ দিতে কাউন্ট রস্তভ আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। ও, কাউন্ট রস্তভ! পিয়ের আনন্দে চেঁচিয়ে উঠল। তাহলে তুমি তার ছেলে ইলিয়া? কি আশ্চর্য! প্রথম তোমাকে আমি চিনতেই পারিনি। তোমার কি মনে আছে মাদাম জগতের সঙ্গে আমরা স্প্যারো পাহাড়ে গিয়েছিলাম? এমন দিনকাল পড়েছে। ঈষৎ ব্যঙ্গাত্মক অথচ বলিষ্ঠ হাসি হেসে বরিস ইচ্ছা করেই বলল, আপনি ভুল করেছেন। আমি বরিস, প্রিন্সেস আন্না মিখাইলভনার সুবেস্কার ছেলে। বাবা রস্তভই ইলিয়া, তার ছেলের নাম নিকোলাস। কোনো মাদাম জাকতকে আমি চিনি না। যেন মশা বা মৌমাছি কামড়াচ্ছে এমনিভাবে পিয়েরের মাথায় হাত নাড়তে লাগলো। আরে, এসব আমি কি ভাবছি? সব কিছু গুলিয়ে ফেলেছি। মস্কোতে এত সব আত্মীয় স্বজন বাস করে, তাহলে তুমি বরিস? অবশ্যই। আচ্ছা, এবার বুঝতে পারছি আমরা কোথায় আছি। বলুন, অভিযান সম্পর্কে তোমার কি ধারণা? কি জানো, নেপোলিয়ন যদি চ্যানেল পার হয় তাহলে ইংরেজদের বড়ই দুর্দিন। আমি তো মনে করি অভিযানটা খুবই সহজ সাধ্য, শুধু যদি ভিলেনোভ সব কিছু তালগোল পাকিয়ে না ফেলে। বরিস বলুন অভিযানের কিছুই জানে না। সে খবরের কাগজ পড়ে না, আর ভিলেনোভের নামও সে এই প্রথম শুনল। শান্ত বিদ্রুপাত্মক গলায় সে বলল, এখানে মস্কোতে আমরা রাজনীতির চাইতে ভোজসভা আর কুৎসা রটনা নিয়ে বেশি ব্যস্ত থাকি। এইসব কথা আমি কিছু জানি না, আর ভেবেও দেখিনি। মস্কো প্রধানত গালগল্প নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে তারা আপনার ও আপনার বাবার কথাই বলা বলি করছে। পিয়ের ভালো মানুষই হাসি হাসল, যেন সঙ্গীতের জন্য তার ভয় হয়েছে পাছে সে এমন কিছু বলে বসে যার জন্য পরে তাকে অনুতাপ করতে হয়। কিন্তু পিয়েরের চোখের দিকে সোজা তাকিয়ে বরিস স্পষ্ট উচ্চারণে, পরিষ্কার ভাষায়, কঠিন কণ্ঠে কথা বলতে লাগলো। গালগল্প ছাড়া মস্কোর আর কোনো কাজ নেই। প্রত্যেকেরই ভাবনা কাউন্ট তার বিষয় সম্পত্তি কাকে দিয়ে যাবেন। যদিও তিনি হয়তো আমাদের সকলের চাইতে বেশি দিন বেঁচেও যেতে পারেন। আমার তো আন্তরিক আশা তাই তিনি বাঁচবেন। পিয়ের বাধা দিয়ে বলল, হ্যাঁ, এসবই ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। পিয়েরের তখনও ভয় যে এই তরুণ অফিসার হয়তো এমন কিছু বলে ফেলবে যাতে সে নিজেই গোলমালে পড়ে যাবে। বরিস ঈষৎ লজ্জা পেলেও গলার স্বর বা মনের ভাবের কোনো পরিবর্তন না করেই বলল, আর এটাও আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধনী লোকটির কাছ থেকে সকলেই কিছু হাতাবার চেষ্টা করছে। তাই তো মনে হয়, পিয়ের ভাবল। কিন্তু পাশে আপনি ভুল বোঝেন। তাই আমি বলতে চাই, আপনি যদি আমাকে বা আমার মাকে সেই দলের লোক বলে মনে করে থাকেন, তাহলে আপনি খুবই ভুল করেছেন। আমরা খুব গরিব, কিন্তু অন্তত আমার দিক থেকে বলতে পারি যে যেহেতু আপনার বাবা ধনী লোক, শুধু সেই কারণেই নিজেকে তার আত্মীয় বলে আমি মনে করি না, এবং আমি বা আমার মা কোনো দিনই তার কাছে কিছু চাইব না বা নেব না। অনেকক্ষণ পর্যন্ত পিয়ের ব্যাপারটা বুঝতে পারল না, কিন্তু যখন বুঝলো তখন সোফা থেকে লাফিয়ে উঠে কনুইয়ের নিচ দিয়ে বরিসকে জড়িয়ে ধরে বরিসের চাইতেও বেশি লজ্জা পেয়ে লজ্জা ও বিরক্তির একটা মিশ্র অনুভূতির সঙ্গে কথা বলতে লাগলো। আরে, এ তো খুব আশ্চর্য। তুমি কি মনে করো যে আমি কে ভাবতে পারতো? আমি ভালোভাবেই জানি, কিন্তু বরিস,
আবার তাকে বাধা দিল। সব কথা বলতে পারায় আমি খুশি হয়েছি। আপনার হয়তো ভালো লাগেনি, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আশা করি আমি আপনাকে আঘাত দিইনি। খোলাখুলি কথা বলায় আমার রীতি। আচ্ছা, কী জবাব আমি নিয়ে যাব? রস্তাবেদের বাড়িতে খেতে যাচ্ছেন তো? একটা কর্তব্যের হাত থেকে রেহাই পেয়ে এবং একটা বিসদৃশ পরিস্থিতি থেকে নিজেকে ছাড়িয়ে এনে অন্য একজনকে তার মধ্যে আটকে দিয়ে বরিস আবারও খুব বেশি খুশি হয়ে উঠল। একটু শান্ত হয়ে পিয়ের বলল, না, কিন্তু আমি বলছি তুমি একটি আশ্চর্য ছেলে। এইমাত্র তুমি যা বললে সেটা ভালো কথা, খুব ভালো কথা। অবশ্য আমাকে তুমি জানো না, দীর্ঘদিন আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ নেই। ছেলেবেলার পরে আমাদের আর দেখা হয়নি। তুমি হয়তো ভাবতে পারো যে আমি বুঝতে পেরেছি, ভালোভাবেই বুঝতে পেরেছি। আমি নিজে এটা পারতাম না, সে সাহস থাকা উচিত নয়, কিন্তু এটা চমৎকার। তোমার সঙ্গে পরিচয় হয়ে খুব খুশি হয়েছি। একটু থেমে আবার বলল, তুমি যে আমাকে সন্দেহ করেছ, এটা অদ্ভুত। সে হাসতে শুরু করলো। আরে, তাতে কি হয়েছে? আশা করি আমাদের পরিচয় আরও ঘনিষ্ঠ হবে। সে বরিসের হাত চেপে দিল। তুমি কি জানো, আমি একবারও কাউন্টের সঙ্গে দেখা করতে যাইনি। তিনিও আমাকে ডেকে পাঠাননি। মানুষ হিসেবে তার জন্য আমার দুঃখ হয়, কিন্তু আমি কি করতে পারি? বরিস হেসে জিজ্ঞেস করল, তাহলে আপনি মনে করেন যে নেপোলিয়ন তার বাহিনী নিয়ে ওপার যেতে পারবে? পিয়ের বুঝল যে বরিস প্রসঙ্গটা পাল্টাতে চাইছে। তার নিজেরও তাই ইচ্ছা, সুতরাং সে বোলন অভিযানের সুবিধা অসুবিধাগুলো বুঝিয়ে বলতে লাগলো। পরিচারক এসে বরিসকে ডাকলো। প্রিন্সেস এবার যাবে। বরিসের সঙ্গে আরও বেশি করে পরিচিত হবার জন্য পিয়ের কথা দিল ডিনারে যাবে। সাদরে তার হাতে হাত চাপ দিয়ে চশমার উপর দিয়ে সস্নেহে বরিসের চোখের দিকে তাকালো। সে চলে গেলে অনেকক্ষণ ধরে সে ঘরের এদিক ওদিক হেঁটে বেড়াতে লাগলো। এখন আর কাল্পনিক তলোয়ার দিয়ে কোনো কাল্পনিক শত্রুকে বিঁধছে না, বরং একটি বুদ্ধিমান ধীরচেতা যুবকের কথা স্মরণ করছে। প্রথম যৌবনে যেমনটি ঘটে থাকে, বিশেষ করে তার বেলায় যে নিঃসঙ্গ জীবনযাপন করে, এই যুবকটির প্রতি পিয়ের একটা অদ্ভুত মমতা বোধ করতে লাগলো। সে স্থির করল তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলবে। প্রিন্স ভ্যাসেলি প্রিন্সেসকে বিদায় জানাতে তার সঙ্গে এলো। মহিলাটির চোখে রুমাল, মুখ অশ্রুসিক্ত। সে তখন কেবলই বলেছে, ভয়ঙ্কর, ভয়ঙ্কর। কিন্তু আমার যাই ঘটুক, আমার কর্তব্য আমি করব। এখানে এসে রাত থাকব, এভাবে ফেলে রাখা চলবে না। প্রতিটি মুহূর্ত মূল্যবান। ভাইজিরা এসব কাজ ফেলে রেখেছে কেন, আমি তা ভেবে পাই না। তাকে প্রস্তুত করে তুলবার একটু উপায় বের করতে ঈশ্বর আমাকে সাহায্য করবেন। বিদায় প্রিন্স, ঈশ্বর আপনার সহায় হন। বিদায় বলে প্রিন্স ভ্যাসেলি চলে গেল। গাড়িতে উঠে মা ছেলেকে বলল, তিনি এক ভয়াবহ অবস্থায় আছেন, কাউকে চিনতে পর্যন্ত পারেন না। আমি বুঝতে পারছি না মামুনি, পিয়েরের প্রতি তার মনোভাব কি। ছেলে বলল, সেটা উইল থেকে জানা যাবে বাবা। আমাদের ভাগ্যও তো তার উপরে নির্ভর করছে। কিন্তু তুমি কেন আশা করছো যে তিনি আমাদের কিছু দিয়ে যাবেন? ও বাবা, তিনি এত ধনী আর আমরা এত গরিব। যাই বলো, সেটা যথেষ্ট কারণ নয় মামুনি। হায় ঈশ্বর, তিনি কত অসুস্থ, মা উচ্চস্বরে বলল। অধ্যায় 17। আন্না মিখলাভনা ছেলেকে নিয়ে কাউন্ট সিরিল স্নাদিবিরভিচ বেজকোভের সঙ্গে দেখা করে চলে যাবার পরে কাউন্টেন্স রস্তভা অনেকক্ষণ পর্যন্ত চোখে রুমাল দিয়ে একা একা বসে রইল। শেষ পর্যন্ত ঘণ্টাটা বাজালো। কয়েক মিনিট পরে দাসী এলে তাকে রেগে বলল, তোমাদের ব্যাপার স্যাপার কি বাবু? আমার কাজ করার ইচ্ছা নেই নাকি? তাহলে অন্য জায়গায় খুঁজে দিই। বন্ধুর দুঃখ ও অসম্মানজনক দারিদ্র্যের কথা শুনে কাউন্টেন্স খুব বিচলিত হয়ে পড়েছে। তার মেজাজও বিগড়ে গেছে। এরকম অবস্থা হলেই সে দাসীকে বাপু বলে ডাকে আর অতিমাত্রায় বিনীতভাবে তার সঙ্গে কথা বলে। আমি খুব দুঃখিত ম্যাম, দাসী উত্তর দিল। কাউন্টকে আমার কাছে ডেকে দাও। যথারীতি অপরাধীর মতো তাকাতে তাকাতে কাউন্ট হেলে দুলে স্ত্রীর সঙ্গে দেখা করতে এলো।
কি খবর ছোট কাউন্টেন্স? কি খেলাই খেলাম গো। তারাসের জন্য 1000 রুবল দেয়া কিছু খারাপ নয়, সে তার উপযুক্ত। হাঁটুর উপর কোনো রেখে স্ত্রীর পাশে বসে সে পাকা চুলে হাত বুলাতে লাগলো। কি আদেশ কাউন্টেন্স? দেখো বাপু, ওটার ও অবস্থা কেন? কাউন্টেন্স ওয়েস্টকোটটা দেখিয়ে সে বলল, তারপর হেসে যোগ করলো, ওটাও সম্ভবত খেলা। দেখো কাউন্ট, আমার কিছু টাকার দরকার। তার মুখটা বিষণ্ণ হয়ে উঠল। ও ছোট কাউন্টেন্স। কাউন্ট পকেটে বইটা খুঁজতে লাগলো। আমার অনেক টাকা চাই কাউন্ট, 500 রুবল। ক্যান্ত্রিকের রুমালটা বের করে স্বামীর ওয়েস্টকোটটা মুছে দিতে লাগলো। হ্যাঁ, এখনই দিচ্ছে। হেই, কে আছে? যেসব লোক জানে যে ডাকা মাত্রই লোকজন এসে হাজির হবে, তাদের মধ্যে সুরেই কাউন্ট হাঁক দিল, দিমিত্রিকে পাঠিয়ে দাও। দিমিত্রি ভালো পরিবারের ছেলে, কাউন্টের বাড়িতেই মানুষ হয়েছে, আর এখনও তার বিশেষ সম্পত্তির দেখাশোনা করে। আস্তে পা ফেলে সে ঘরে ঢুকল। শ্রদ্ধাশীল যুবকটি ঘরে ঢুকে কাউন্ট বলল, আমি এই চাই হে বাপু, আমাকে এনে দাও। এক মুহূর্ত ভাবল, হ্যাঁ, 700 রুবল এনে দাও। হ্যাঁ, কিন্তু দেখো, গতবারের মতো ছেঁড়া ময়লা নোটগুলো এনো না, পরিষ্কার নোট এনে কাউন্টসকে দাও। গভীর দীর্ঘশ্বাস ফেলে কাউন্টস বলল, হ্যাঁ দিমিত্রি, পরিষ্কার নোট দিও। নোটগুলো কখন চাই? ইওর এক্সেলেন্সি, দিমিত্রি শুধালো, আপনাকে জানানো প্রয়োজন, কিন্তু আপনি অস্থির হবেন না। কাউন্টকে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে দেখে সে কথাটা যোগ করল, কারণ সে জানে যে ওটা আসন্ন রাগের লক্ষণ। আমি ভুলে গিয়েছিলাম। আপনি কি চান ওটা এখনই এনে দিই? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই, নিয়ে এসো। কাউন্টসকে দাও। যুবকটি চলে গেলে কাউন্ট হেসে দিল। দিমিত্রি একটি রত্নভাণ্ডার, তার কাছে অসম্ভব বলে কিছু নেই। সেটাকেই তো আমি ঘৃণা করি। সব কিছুই সম্ভব। টাকা কাউন্ট, টাকা। এ যে জগতে কত দুঃখের কারণই হয়, কিন্তু এই টাকাটার আমার বড় দরকার, কাউন্টেন্স বলল। আমার ছোট্ট কাউন্টেস, তুমি তো একটি কুখ্যাত উড়নচণ্ডী, বলে কাউন্ট স্ত্রীর হাতে চুমু খেয়ে পড়ার ঘরেই ফিরে গেল। আন্না মিখাভলার যখন কাউন্ট ভেজুকভের বাড়ি থেকে ফিরে এলো, তখন সব পরিষ্কার নোটে পুরো টাকাটাই কাউন্টের ছোট টেবিলের উপর একখানা রুমাল ঢাকা ছিল। আন্না মিখাভলা লক্ষ্য করল কাউন্টেন্স কিছু উত্তেজিত। তারপর বন্ধু, কাউন্টেন্স জিজ্ঞেস করল, কি ভয়ঙ্কর অবস্থায় যে তিনি আছেন। তিনি এত অসুস্থ যে তাকে চেনাই যায় না। মাত্র কয়েক মুহূর্তে সেখানে ছিলাম, কিন্তু কোনো কথাই বলতে পারিনি। আনেত, ঈশ্বরের দোহাই তুমি আপত্তি করো না, কাউন্টেন্স বলল। তার শুকনো মর্যাদা সম্পন্ন বার্ধক্য জীর্ণ মুখে লজ্জার আভাটুকু বড়ই বিচিত্র দেখালো। রুমালের নিচ থেকে সে টাকাটা তুলে নিল। আন্না মিখলাভনা তৎক্ষণাৎ তার ইচ্ছাটা বুঝে নিয়ে উপর্যুক্ত মুহূর্তে কাউন্টসকে আলিঙ্গন করার জন্য নিচু হলো। এটা আমি বরিসকে দিলাম তার পোশাকের জন্য। আন্না মিখলাভনা ততক্ষণে তাকে আলিঙ্গন করে কাঁদতে শুরু করেছে। কাউন্টেন্সও কাঁদল। তারা কাঁদল কারণ তারা বন্ধু, কারণ তারা দয়ালু হৃদয়, কারণ ছোটবেলার বন্ধু হয়েও টাকার মতো একটা তুচ্ছ জিনিসের কথা তাদের ভাবতে হয়েছে, আর কারণ তাদের যৌবন পার হয়ে গেছে। কিন্তু এই অশ্রুজল তাদের দুজনের কাছে বড় সুখকর। অধ্যায় 18। মেয়েদের নিয়ে এবং বহু সংখ্যক অতিথিকে নিয়ে কাউন্টেন্স রস্তভা বসার ঘরে হাজির। আমন্ত্রিত ভদ্রলোকদের কাউন্ট নিজেই তার পড়ার ঘরে নিয়ে গেছে এবং নিজস্ব তুর্কি পাইপের সংগ্রহগুলি তাদের দেখাচ্ছে। মাঝে মাঝেই সে খোঁজ করছে, সে কি এখনো আসেনি। সকলেই মারিয়া দিমিত্রিভিয়ানার সিমভার জন্য অপেক্ষা করছে। সমাজে সে ভয়ঙ্কর ড্রাগন নামে পরিচিত। মহিলাটির খ্যাতি অর্থ বা পদমর্যাদার জন্য নয়, সাধারণ বুদ্ধি ও স্পষ্ট কথার জন্য। রাজপরিবার থেকে শুরু করে মস্কো ও পিটার্সবুর্গ শহরে সর্বত্র মারিয়া দিমিত্রিভিয়ানার খ্যাতি। উভয় শহরে তাকে দেখে বিস্মিত হয়। তার কঠোরতায় গোপনে হাসে, তাকে নিয়ে গল্প বানায়,
আবার সেই সঙ্গে সকলেই তাকে শ্রদ্ধা করে, আবার ভয়ও করে। কাউন্টের ঘরটা তামাকের ধোঁয়ায় আচ্ছন্ন। একটি ইস্তেহারে যুদ্ধের কথা ঘোষণা করা হয়েছে, তাই সকলে যুদ্ধের কথা ও সৈন্য সংগ্রহের ব্যাপারে নিয়েই আলোচনা করছে। ইস্তেহারটি কেউ এখনো চোখে দেখেনি, তবে সকলেই জানে যে সেটি প্রকাশিত হয়েছে। দুজন অতিথি ধূমপান করতে করতে গল্প করছে, আর তাদের মাঝখানে বসে আছে কাউন্ট। সে নিজে ধূমপান করছে না, কথাও বলছে না, কিন্তু একবার এদিকে একবার ওদিকে মাথা হেলিয়ে পরম সুখে ধূমপায়ীদের দেখছে, তাদের কথাবার্তা শুনছে, আর একজনকে আর একজনের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। তাদের মধ্যে একজন সিভিলিয়ান, ফ্যাকাশে রং, পরিষ্কার কামানো, পাতলা, বলি রাখা ভরা মুখ। এর মধ্যেই বুড়ো হয়ে গেছে, যদিও পোশাক পরেছে একজন কেতার দুরস্থ যুবকের মতো। বেশ আরাম করে সোফার উপর পা তুলে বসেছে। স্ফটিকের পাইপটা মুখের মধ্যে অনেকখানি ঢুকিয়ে কাশতে কাশতে ধূমপান করছে, আর চোখ দুটো কুঁচকে যাচ্ছে। এই প্রবীণ অবিবাহিত পুরুষটির নাম শিনশিন, কাউন্টেসের সম্পর্কে বাই। মস্কোর সমাজে কড়া জিহ্বার মানুষ বলে পরিচিত। মনে হয় সঙ্গীকে সে কিছুটা কৃপার চোখে দেখে থাকে। অপরজন রক্ষী বাহিনীর গোলাপের অফিসার। দুপদরস্ত ঝকঝকে পোশাক, বোতাম আটা, মুখের মাঝখানে পাইপটা ধরে লাল ঠোঁট দিয়ে ধীরে ধীরে ধোয়া টানে আর ধোয়া ছাড়ে রিং বানিয়ে। এই হলো লেফটেন্যান্ট বের্গ, সেমেনভ রেজিমেন্টের অফিসার। এর সঙ্গেই বরিসের সেনাদলে যোগ দিতে যাওয়ার কথা, আর একেই দিদি ভেরার ভাবি বলে উল্লেখ করে নাতাশা তাকে ঠুকেছিল। দুজনের মাঝখানে বসে কাউন্ট মন দিয়ে তাদের কথা শুনছিল। তার প্রিয় তাসের খেলা বোস্টন যখন চলে না, তখন তার মনের মতো কাজ হলো শ্রোতা সাজা, বিশেষ করে যখন সে দুজন বাক্যবাগীশকে পরস্পরকে দিকে লেলিয়ে দিতে পারে। শিনশিনের কথা বলার বৈশিষ্ট্য হলো অতি সাধারণ রুশ বাগধারার সঙ্গে বাছা বাছা ফরাসি বাক্য জুড়ে দেওয়া। ব্যঙ্গের হাসি হাসতে সেই ভাষাতে শিনশিন বলল, তাহলে মাননীয় বুড়ো আলফোন্স কালোজভিচ, তুমি সরকারের ঘাড় ভেঙেও মুনাফা লুটতে চাও, আবার সঙ্গীর কাছ থেকেও কিছু হাতাতে চাও? না হে পিতর নিকোলাইভিচ, আমি শুধু দেখতে চাই যে দাতিক বাহিনীর তুলনায় অশ্বারোহী বাহিনীতে সুযোগ অনেক কম। এই আমার অবস্থাটাই ভেবে দেখো না পিতর নিকোলাইভিচ। বের্গো সর্বদাই কথা বলে ধীরে, সবিনয়ে ও ঠিক ঠিক মেপে। তার কথাবার্তা সবসময় নিজেকে নিয়ে, এমন আলোচনা যখন চলে যার সঙ্গে তার নিজের কোনো সম্পর্কই নেই, তখন সে শান্তভাবে চুপথাপ করে থাকে। কিন্তু সেই তার সম্পর্কে কোনো কথা উঠে অমনি সে খোশ মেজাজে কথা বলতে শুরু করে। আমার কথায় ভাবো পিতর নিকোলাইভিচ, যদি অশ্বারোহী বাহিনীতে থাকতাম তাহলে লেফটেন্যান্টের পদ থেকেও প্রতি 4 মাসে আমি 200 রুবলের বেশি পেতাম না, কিন্তু এখন আমি পাচ্ছি 230। শিনশিন ও কাউন্টের দিকে তাকিয়ে খুশির হাসি হেসে সে বলল। সে আরও বলতে লাগলো, তাছাড়া রক্ষী বাহিনীতে বদলি নিয়ে আমি আরও ভালো পদে যেতে পারবো, আর পদাতিক রক্ষী বাহিনীতে চাকরি খালিও হয়ে অনেক বেশি ঘন ঘন। তাহলে ভাবো 230 রুবল কি না করা যেতে পারে। এমনকি আমি কিছুটা বাঁচাতে পারি এবং বাবাকেও কিছু পাঠাতে পারি। এই বলে সে একটা ধোঁয়ার রিং ছাড়ল। পাইপটাকে মুখের আরেক কোণে ঠেলে দিয়ে কাউন্টকে চোখে টিপে শিনশিন বলল, হিসাব মিলে গেল। প্রবাদ আছে, জার্মানরা পাথরের গা থেকেও চামড়া তুলে নিতে জানে। কাউন্টকে হো হো হেসে উঠল। শিনশিনকে কথা বলতে দেখে অন্য অতিথিরাও এগিয়ে গেল। বের্গো বলতে লাগলো, কেমন করে রক্ষী বাহিনীতে বদলি হয়ে সে ইতিমধ্যেই শিক্ষার্থী শিবিরে পুরনো বন্ধুদের চাইতে এক ধাপ এগিয়ে গেছে। কেমন করে যুদ্ধের সময় কোম্পানি কমান্ডার মারা গেলে প্রবীণতার বিচারে সে পদটা সে সহজেই পেয়ে যেতে পারে। রেজিমেন্টের সকলের সঙ্গেই তার দহরহম মহরহম চলছে, আর তার বাবাও তাকে নিয়ে খুব খুশি। সোফা থেকে পা তুলে বের্গের কাঁধ চাপড়ে দিয়ে শিনশিন বলল, দেখো হে বাপু, পায়েই হাঁটো
আর ঘোড়ায় চড়ো। তুমি যেখানে যাবে সেখানেই মাত করবে, এ আমি জোর গলায় বলে দিলাম। বেরগো খুশিতে হাসতে লাগলো। অতিথিদের সঙ্গে নিয়ে কাউন্ট বসবার ঘরে গেল। তখন বড় ভোজের আগেকার জাকুঙ্কার সময় সমবেত অতিথিরা এ সময় কোনো বড় রকমের আলোচনায় জড়িয়ে না পড়ে ইতস্তত ঘুরে বেড়ায় ও অল্প স্বল্প কথাবার্তা বলে, যেন দেখাতে চায় যে খাবার জন্য তারা মোটেই লালায়িত হয়ে ওঠেনি। গৃহকর্তা ও গৃহকর্ত্রী তখন দরজার দিকে তাকায় আর মাঝে মাঝেই নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করে। তা দেখেই অতিথিরা অনুমান করে নেয় তারা কার বা কিসের জন্য অপেক্ষা করছে, হয় কোনো বড় আত্মীয়ের জন্য, আর না হয় এমন কোনো খাদ্য সামগ্রীর জন্য যা এখনো বেঁধে নামানো হয়নি। পিয়ের ঠিক খাবার সময়টাতে এসেছে এবং বসার ঘরের মাঝখানে প্রথম যে চেয়ারটা পেয়েছে তাতেই এমন অদ্ভুতভাবে বসেছে যাতে অন্য সকলের পথ আটকে গেছে। কাউন্টেন্স তাকে কথা বলাতে চেষ্টা করল, কিন্তু যেন কারো খোঁজ করছে এমনভাবে সে চারদিকে তাকাতে লাগলো এবং কাউন্টেন্সের সব প্রশ্নের এক কথায় জবাব দিল। অতিথিরা অনেকেই ভালো ঘটিত ব্যাপারটা জানতো বলে কৌতূহলের সঙ্গে তাকে দেখলো আর ভাবলো যে এরকম একটি বোকা বোকা বিনীত মানুষ পুলিশের সঙ্গে এমন খেলা খেললো কি করে। কাউন্টেন্স জিজ্ঞেস করলো, তুমি কি এইমাত্র এলে? হুঁ মাদাম, চারদিকে তাকিয়ে সে জবাব দিল। আমার স্বামীর সঙ্গে এখনো দেখা করনি? না মাদাম। সে শুধু একটু হাসলো। শুনলাম তুমি সম্প্রতি প্যারিতে ছিলে। আমার তো মনে হয় জায়গাটা খুব মজার। খুব মজার। কাউন্টেন্স আন্না মিখলাভনার সঙ্গে দৃষ্টি বিনিময় করল। প্রিন্সেস বুঝতে পারল কাউন্টেন্স চাইছে সেই যুবকটি আপ্যায়নের ভার নিক। তাই পিয়ের তার পাশে গিয়ে বসে প্রিন্সেস তাকে তার বাবার কথা জিজ্ঞেস করল, কিন্তু কাউন্টেন্সের বেলায় এখনও তেমনি সে এক কথায় জবাব সারল। অন্য অতিথিরা সকলেই নানা আলোচনায় ব্যস্ত। রাজম ভক্তি পরিবার খুব মনোহরী, আপনারা খুব দয়া। কাউন্টেন্স অ্যাপ্রক্সিনা চারদিকে এসব কথা শোনা যাচ্ছে। কাউন্টেন্স উঠে নাচ করে গেল। সেখান থেকেই ডাকলো, মারিয়া দিমিত্রিভিয়েনা। স্বয়ং কর্কশ গলায় জবাব এলো। ঘরে ঢুকলো মারিয়া দিমিত্রিভিয়েনা। অবিবাহিতরা সকলে, এমনকি খুব বৃদ্ধা ছাড়া বিবাহিতা মহিলারা উঠে দাঁড়ালো। মারিয়া দিমিত্রিয়েভনা দরজায় এসে থেমে গেল। লম্বা মজবুত গড়ন, কোকড়া পাকা চুল ভরা মাথাটা 50 বছর বয়সেও বেশ খাড়া। অতিথিদের খুঁটিয়ে দেখতে দেখতে আস্তিনটাকে ঠিকভাবে গোটাতে লাগলো। মারিয়া দিমিত্রিয়েভনা সবসময় রুশ ভাষাতেই কথা বলে। যার নামকরণ দিবস আজ আমরা পালন করছি তার ছেলে মেয়েদের স্বাস্থ্য ও সুখ কামনা করছি। তার গম্ভীর জোরালো গলার শব্দে অন্য সব শব্দ চাপা পড়ে গেল। কাউন্টস এসে তার হাতে চুমু খেলে তার দিকে মুখ ফিরিয়ে বলল, এই যে পুরনো পাপী, মস্কোতে নিশ্চয়ই আপনার একঘেয়ে লাগছে। কি বলেন? কুকুর নিয়ে শিকারে যাবার জায়গাও তো নেই। তা আর কি করা যাবে বৃদ্ধা? দেখুন না এসব কাচ্চা বাচ্চারা কেমন বড় হয়ে উঠেছে। সে মেয়েদের দেখিয়ে বলল, এবার ওদের জন্য স্বামীর খোঁজ করতেই হবে, তা সে আপনার ভালো লাগুক আর নাই লাগুক। তারপর বলল, আচ্ছা আমার কসাক কেমন আছে? মারিয়া দিমিত্রিয়েভনা নাতাশাকে কসাক বলে ডাকে। নাতাশা নির্ভয়ে এসে তার হাতে চুমু খেলো। তার বাহুতে চাপড়ে মারতে মারতে বলল, আমি জানি ও খুব দুষ্ট মেয়ে, কিন্তু আমি ওকে পছন্দ করি। মস্ত বড় থলি থেকে নাশপাতির মতো আকারে একজোড়া চুনির ইয়ারিং বের করে গোলাপি নাতাশাকে দিল। সেও খুশিতে ঝলমলিয়ে উঠে সঙ্গে সঙ্গে পিয়েরকে ডাকল। নরম উঁচু গলায় বলল, হে বন্ধু, এখানে একটু এসো। এসো না বন্ধু। বলতে বলতে সে হাতের আস্তিন গুটিয়ে ফেলল। শিশুর মতো তার দিকে তাকিয়ে পিয়ের এগিয়ে গেল। আরো কাছে এসে, বন্ধু,
তিনি যখন পক্ষে ছিলেন তখন একমাত্র আমিই তাকে সত্য কথাটা বলেছি, আর তোমার বেলায় এটা তো আমার অবশ্য কর্তব্য। সে থামল। সকলে চুপচাপ। তারপর কি ঘটে তা দেখতে সকলে উৎসুক, কারণ এটা তো সূচনা মাত্র। চমৎকার ছেলে, আমি বলছি, সুন্দর ছেলে। বাবা মৃত্যুশয্যায় আর উনি ভালুকের সঙ্গে পুলিশকে জুড়ে দিয়ে মজা করেন। কি লজ্জা, কি লজ্জা! এর চাইতে তোমার যুদ্ধে যাওয়া ভালো ছিল। মুখ ঘুরিয়ে সে কাউন্টের হাত ধরল। কাউন্ট তখন হাসি চাপতে পারছে না। মারিয়া দিমিত্রিয়েভনা বলল, আমাদের খাবার টেবিলে জামার সবাই কি হয়নি? প্রথম গেল কাউন্ট মারিয়া দিমিত্রিয়েভনাকে নিয়ে। তারপর গেল কাউন্টের জৈনক হুজার কর্নেলের কাঁধে হাত রেখে। কর্নেলটির এখন গুরুত্ব অনেক, কারণ তার সঙ্গেই নিকোলাস রেজিমেন্টে যাবে। তারপর গেল আন্না মিখলভনা শিনশিনের সঙ্গে। বের্গ ধরল ভেড়ার হাত। হাস্যময়ী জুলি কারাকিন গেল নিকোলাসের সঙ্গে। তারপর জোড়ায় জোড়ায় অন্য সকলে এগিয়ে গেল। সারা খাবার ঘরটা ভরে গেল। সকলের শেষে একে একে গেল ছেলেমেয়েরা, গৃহশিক্ষকরা ও গভর্নেন্সরা। পরিচারকরা ঘোরাঘুরি শুরু করলো। চেয়ারের শব্দ উঠল, গ্যালারিতে ব্যান্ড বাজল, অতিথিরা যার যার আসনে বসল। তারপর কাউন্টের পারিবারিক ব্যান্ডের পরিবর্তে শুরু হলো কাঁটা চামচের খুটখাট, অতিথিদের কলগুঞ্জন আর পরিচারকদের মৃদু পদশব্দ। টেবিলের এক প্রান্তে বসল কাউন্টেন্স, তার ডান দিক দিয়ে মারিয়া দিমিত্রিয়েভনা বয়ে, আন্না মিখলাভনা, তারপরে অন্য মহিলারা। অন্য প্রান্তে বসল কাউন্ট, বাদিকে হুজার কর্নেল এবং ডান দিকে শিনশিন ও অন্য পুরুষ অতিথিরা। লম্বা টেবিলের মাঝামাঝি একদিকে বসল যুবক যুবতীরা, বের্গের পাশে ভেড়া, বরিসের পাশে পিয়ের, অন্যদিকে ছোটরা, শিক্ষকরা, গভর্নেসরা। স্ফটিকের ডিকেন্টার ও ফলের পাত্রের আড়াল থেকে স্ত্রীর দিকে ও তারা হালকা নীল রঙের ফিতে বাঁধা চুল টুপির দিকে চোখ রেখে কাউন্ট দ্রুতবেগে প্রতিবেশীদের গ্লাসগুলি ভরে দিতে লাগলো। অবশ্য নিজের গ্লাসটিকে উপেক্ষা করল না। ওদিকে কাউন্টেসও গৃহকর্ত্রীর কর্তব্য পালনের ফাঁকে ফাঁকে আনারসের আড়াল থেকে অর্থপূর্ণ দৃষ্টিতে স্বামীর দিকে তাকাচ্ছে। স্বামীর পাকা চুলের তুলনায় তার মুখ ও টাক মাথাভর্তি রক্তিমাফা কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে। মহিলাদের দিকটাতে সারাক্ষণের কথা রক্তিমাফা দিক কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে। মহিলাদের দিকটাতে সারাক্ষণ কথার খই ফুটছে, আর পুরুষদের গলা ক্রমে আরও উঁচুতে উঠছে। বিশেষ করে হুজার কর্নেলের গলা। সে যত লাল হচ্ছে ততই বেশি খাচ্ছে আর বেশি টানছে। ফলে কাউন্ট তাকে অন্য সকলের সামনে আদর্শ হিসেবে তুলে ধরছে। স্মিত হাস্যে বের্গ ভেড়াকে বলছে, ভালোবাসা মর্ত্যের নয়, স্বর্গের অনুভূতি। বরিস নতুন বন্ধু পিয়েরকে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। তার মাঝে উল্টো দিকে উপবিষ্ট নাতাশার সঙ্গে দৃষ্টি বিনিময় করছে। পিয়ের কথা বলছে কম, নতুন মুখমণ্ডলগুলোকে ভালো করে পরখ করছে। এবার আর এন্তার খেয়ে চলেছে। দুরকম ঝোলের মধ্যে সুগন্ধি প্যাটিস সহ কাসিমের ঝোলটাই তার বেশি পছন্দ। অবশ্য কোনো খাদ্যদ্রব্য বা কোনো রকম মদই সে বাদ দিল, সব চালিয়ে গেল। 13 বছরের মেয়েরা ভালোবাসার মানুষকে, যাকে জীবনের প্রথম চুম্বনটি দিয়েছে, যে চোখে দেখে ঠিক সেইভাবে নাতাশা বরিসের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে সেই দৃষ্টি পিয়েরের উপরও পড়ছে। ছটফটে ছোট মেয়েটির চাউনি দেখে তার হাসি পেল। কেন তা সে জানে না। নিকোলাস বসেছে জুলি কারাকিনের পাশে, সোনিয়ার কিছুটা দূরে। সোনিয়ার মুখে হাসি থাকলেও স্পষ্টই বোঝা যায় যে ঈর্ষায় জ্বলে পুড়ে মরছে। এই তার মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এই লাল হচ্ছে। নিকোলাস ও জুলি কি কথা বলছে তা শোনার জন্য প্রাণপণ চেষ্টা করছে। গভর্নেন্স অস্বস্তির সঙ্গে চারদিকে তাকাচ্ছে, যেন ছেলে মেয়েদের প্রতি কোনো রকম তাচ্ছিল্য দেখলেই প্রতিবাদ করবে। জার্মান গৃহশিক্ষকটি সব রকম খাবার ও মদের নাম মনে রাখতে চেষ্টা করছে, যাতে জার্মানিতে তার লোকজনের কাছে এই নৈশভোজের একটা পূর্ণ বিবরণ পাঠাতে পারে। তাই খাসনামা যখন একটা বোতলকে তোয়ালে দিয়ে জড়িয়ে তার পাশ দিয়ে চলে গেল, তখন তার খুব রাগ হলো। সে চোখ কুঁচকালো, যেন বোঝাতে চাইল যে কোনো মদের প্রতি তার লোভ নেই,
কিন্তু তৃষ্ণা মেটাবার জন্য বা লোভের জন্য সে যে মদ চাইছে না, চাইছে শুধু জ্ঞান লাভের জন্য, এটা কেউ বুঝল না। দেখে সে খুব মর্মাহত হলো। অধ্যায় 19। পুরুষদের টেবিলে আলোচনা ক্রমে জোরদার হয়ে চলছে। কর্নেল বলল, যুদ্ধের ঘোষণা ইতিমধ্যে পিটার্সবুর্গ বেরিয়ে গেছে। তার একটা কপি সে নিজে দেখেছে, কারণ সেদিনই সংবাদবাহক সেটা এনে প্রধান সেনাপতিকে দিয়েছে। শিনশিন বলল, কিন্তু আমরা বোনাপার্টের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি কিসের জন্য? অস্ট্রিয়ার বকবকানি সে থামিয়েছে। আমার তো ভয় হয় এরপরে আমাদের পালা আসবে। কর্নেল লোকটি শক্ত সামর্থ্য, লম্বা, রক্তবহুল জার্মান, চাকরির প্রতি অনুরক্ত, রুশ দেশপ্রেমে অনুপ্রাণিত। সে শিনশিনের মন্তব্যের প্রতিবাদ করল। জার্মান উচ্চস্বর উচ্চারণে সে বলে উঠল, দেখুন মশাই, তার কারণটা সম্রাট ভালোই জানেন। ইস্তেহারে তিনি পরিষ্কার ঘোষণা করেছেন যে রাশিয়ার সামনে সাম্রাজ্যের নিরাপত্তা ও মর্যাদা এবং মিত্রশক্তির পবিত্রতার সামনে যে বিপদ আসন্ন হয়ে উঠেছে তাকে তিনি উপেক্ষা করতে পারেন না। তারপর যে অভ্রান্ত সরকারি স্মৃতিশক্তি তার নিজস্ব বৈশিষ্ট্য তার উপর নির্ভর করে সেই ইস্তেহারের মুখবন্ধ হতে আবৃত করতে শুরু করে। সুদৃঢ় ভিত্তির উপর ইউরোপের শান্তিকে প্রতিষ্ঠিত করবার যে বাসনা সম্রাটের একমাত্র নিঃশর্ত লক্ষ্য, তারই নির্দেশে তিনি স্থির করেছেন যে সৈন্যবাহিনীর একটি অংশকে বিদেশে পাঠাবেন এবং সেই লক্ষ্য পূরণের অনুকূল একটি নতুন পরিস্থিতি সৃষ্টি করবেন। মর্যাদা সহকারে একপাত্র মদ খেয়ে কাউন্টের সমর্থনের আশার দিকে তাকিয়ে সে তার বক্তব্য শেষ করল। জানান মশাই, এই কারণে শিনশিন ভ্রুকুচকে হেসে বলল, জেরোম জেরোম, বৃথায় ঘোড়া, বাড়িতে বসে চরকা ঘোড়া, এই প্রবাদটি জানেন কি? ওই বাক্যটি আমাদের পক্ষে মোক্ষম খাঁটি। শুভরবের কথাই ধরুন, তার কি কাজ সে তো ভালোই জানত, কিন্তু তারা তো তাকে মেরে একেবারে তক্তা বানিয়ে দিল। আমি শুধু সেই কথাটাই আপনাকে জানিয়ে দিচ্ছি। লোকটি অনবরত একবার ফরাসি ও একবার রুশ ভাষায় খিচুড়ি বানিয়ে কথাগুলো বলল। টেবিলের উপর একটা থাপ্পড় বসিয়ে কর্নেল বলল, আমাদের বুকের শেষ রক্তবিন্দু দিয়েও আমরা যুদ্ধ করব। সম্রাটের জন্য আমরা জীবন দেব, তবেই মঙ্গল হবে। আর এ নিয়ে যথাসম্ভব কম আলোচনা করব। আমরা প্রবীণ হুজাররা এই দৃষ্টিতেই ব্যাপারটাকে দেখছি। আর এটাই শেষ কথা আপনার। তারপর নিকোলাসের দিকে ফিরে সে বলল, আর তুমি তো একজন যুবক, একজন তরুণ হুজার, এ বিষয়ে তোমার কি মত? নিকোলাস জবাব দিল, আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আমার দৃঢ় বিশ্বাস আমরা রুশ দেশের মানুষরা হয় মরব নয় জয় করব। জুলি বলল, চমৎকার বলেছ তুমি। নিকোলাসের কথাগুলো শুনে সোনিয়ার সারা শরীর কাঁপতে লাগলো। তার কান থেকে গলা ও কাঁধ পর্যন্ত লাল হয়ে গেল। পিয়ের কর্নেলের কথাগুলি মন দিয়ে শুনল। সমর্থনসূচক ঘাড় নেড়ে বলল, সুন্দর। আরেকবার টেবিলে থাপ্পড় মেরে কর্নেল বলে উঠল, এই যুবক একজন সত্যিকারের হুজার। হঠাৎ টেবিলের অপর প্রান্ত থেকে মারিয়া দিমিত্রিয়েভিয়ানার গম্ভীর গলা শোনা গেল, ওদিকে আপনারা কে নিয়ে এত শোরগোল তুলেছেন? এমনভাবে টেবিল চাপড়াচ্ছেন কেন? এতটা উত্তেজিতই বা কেন হচ্ছেন? আপনারা কি মনে করেছেন যে ফরাসিরা এখানে পৌঁছে গেছে? হুজার হেসে জবাব দিল, আমি সত্য কথাই বলেছি। কাউন্ট গলা চড়িয়ে বলল, যুদ্ধের কথা হচ্ছে। মারিয়া দিমিত্রিয়েভিয়ানা, আপনি কি জানেন যে আমার ছেলে যুদ্ধে যাচ্ছে? আমার ছেলে যাচ্ছে। আমার 4 ছেলে সেনাদলে আছে, কিন্তু আমি তো চেঁচাচ্ছি না। সবই ঈশ্বরের হাতে। আপনি বিছানায় শুয়েই মারা যেতে পারেন, আবার যুদ্ধক্ষেত্র থেকেও ঈশ্বর আপনাকে ফিরিয়ে আনতে পারেন। মারিয়া দিমিত্রিয়েভিয়ানা গম্ভীর গলায় কথাগুলি বলল। টেবিলের সকলেই তার দিকে হেলে পড়ল। ঠিক কথা। আলোচনা আবার জমে উঠল। মহিলারা এক প্রান্তে, পুরুষরা অন্য প্রান্তে। নাতাশার ছোট ভাইটি বলল, তুমি চেও না, আমি জানি তুমি চাইবে না। আমি চাইব, নাতাশা জবাব দিল। বিবেচনাহীন ও সানন্দ্র দৃঢ়তায় তার মুখ হঠাৎ লাল হয়ে উঠল। অর্ধেক দাঁড়িয়ে চোখের ইশারায় পিয়েরকে তার কথা মন দিয়ে শুনবার জন্য নির্দেশ জানিয়ে সে মার দিকে ফিরে সবরে ডাকল, মামুনি। চমকে কাউন্টেন্স বলল, কি
কিন্তু পরক্ষণে মেয়ের চোখ মুখে দুষ্টুমির ঝিলিক দেখে সে সজোরে আঙুল নেড়ে ও মাথা নেড়ে তাকে ভয় দেখালো। আলোচনা থেমে গেল। মামুনি, আমরা কি মিঠাই পাবো? নাতাশার গলায় আরো বেশি দৃঢ়তা ও স্থির সিদ্ধান্তের ভাব ফুটে উঠল। কাউন্টেন্স চোখ রাঙাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। মারিয়া দিমিত্রিয়েভনা মোটা আঙুল নাড়িয়ে ভয় দেখিয়ে ডাকলো, কসাক। এই দুষ্টুমিকে তারা কিভাবে নেবে ঠিক বুঝতে না পেরে অধিকাংশ অতিথি বড়দের দিকে তাকালো। তোমার সাবধান হওয়া উচিত, কাউন্টেস বলল। মামুনি, আমরা কি মিঠাই পাবো? নাতাশা আবার চেঁচিয়ে দুষ্টুমি ভরা হাসির সঙ্গে বলল। সে জানে তার এই দুষ্টুমিকে সকলেই ভালোভাবে নেবে। সোনিয়া ও মোটাসোটা ছোট্ট পেতোয়া হেসে গড়াগড়ি যেতে লাগলো। নাতাশা ফিসফিস করে ছোট ভাই ও পিয়ারকে বলল, দেখলে তো, আমি ঠিক চেয়েছি। মারিয়া দিমিত্রিভিয়ানা বলল, আইস পুডিং আছে, কিন্তু তুমি একটুও পাবে না। নাতাশা বুঝল ভয় পাবার কিছু নেই, কাজেই মারিয়া দিমিত্রিভিয়ানাকে সে ভয় পেল না। মারিয়া দিমিত্রিভিয়ানা, কেমন আইস পুডিং? আইসক্রিম আমি পছন্দ করি না। ক্যারট আইস? না। কীরকম তাই বলো, কীরকম আমি জানতে চাই। নাতাশা প্রায় চিৎকার শুরু করলো। মারিয়া দিমিত্রিয়েভিয়ানা ও কাউন্টেন্স হো হো করে হেসে উঠল। অতিথিরা সকলেই সে হাসিতে যোগ দিল। তারা হাসল মারিয়া দিমিত্রিভনার কথা শুনে নয়, সে ছোট মেয়েটি মারিয়া দিমিত্রিভনার সঙ্গে এ ধরনের ব্যবহার করতে পারল তার অবিশ্বাস্য সাহস ও বুদ্ধি দেখে। নাতাশাকে যখন বলা হলো যে পাইনঅ্যাপল আইস আছে, তখন সে থামল। আইসক্রিমের আগে সকলকে শ্যাম্পেন পরিবেশন করা হলো। আবার ব্যান্ড বেজে উঠল। কাউন্ট ও কাউন্টেন্স চুমু খেল। অতিথিরা তাদের আসন ছেড়ে কাউন্টসকে অভিনন্দন জানাতে এগিয়ে গেল এবং টেবিলের দুই পাশ থেকে কাউন্টের সঙ্গে ছেলেমেয়েদের সঙ্গে ও পরস্পরের সঙ্গে গ্লাস টোকাটুকি করতে লাগলো। আবার শুরু হলো পরিচারকদের ছোটাছুটি, চেয়ারের খসখস শব্দ, আর ঠিক যেভাবে পরপর সকলে খাবার ঘরে ঢুকেছিল ঠিক সেইভাবে মুখগুলিকে আরো লাল করে নিয়ে বসবার ঘরে ও কাউন্টের পড়ার ঘরে ফিরে গেল। অধ্যায় 20। তাসের টেবিল পাতা হলো। বোস্টন খেলার জন্য তাস সাজানো হলো। কাউন্টের অতিথিরা সব বসে গেল। কতক দুটো বসবার ঘরে, কতক ভেতরের ঘরে, কতক বা লাইব্রেরিতে। কাউন্ট নিজের তাসগুলো পাখার মতো করে হাতে ধরে আহারান্তিক ঘুমকে অনেক চেষ্টা কষ্টে দু চোখ থেকে তাড়িয়ে অনবরত হাসছে। কাউন্টেসের তাড়নায় ছোটরা বাদ্যযন্ত্রের কাছে ভিড় করে দাঁড়ালো। সকলের অনুরোধে জুলি প্রথম বাজালো। কিছুক্ষণ বীণা বাজার পরে সকলে মিলে নাতাশা ও নিকোলাসকে অনুরোধ করলো গান গাইতে। গানের ব্যাপারে দুজনের সুনাম আছে। আমরা কি গাইব? নাতাশা বলল। ঝর্ণাটা গাও, নিকোলাস প্রস্তাব করল। বেশ, তাহলে তাড়াতাড়ি শুরু করে দাও। বরিস, এখানে এসো, নাতাশা বলল। কিন্তু সোনিয়া কোথায়? চারদিকে তাকিয়ে বন্ধুকে দেখতে না পেয়ে নাতাশা তাকে খুঁজতে বেরিয়ে গেল। সোনিয়ার ঘরে গিয়ে তাকে পেল না। নার্সারিতে গেল, সেখানেও নেই। নাতাশা ভাবল সে নিশ্চয়ই দালানের সিন্দুকের উপর আছে। সেটাই রস্ত পরিবারের ছোট মেয়েদের গোসা ঘর। সত্যি সত্যি সেখানেই সোনিয়াকে পাওয়া গেল। সিন্দুকের উপরে নার্সের নোংরা পালকের বিছানায় সে উপর হয়ে শুয়ে আছে। আঙুল দিয়ে মুখ ঢেকে এমনভাবে ফুপিয়ে কাঁদছে যে তার কাঁধ অব্দি কাঁপছে। তা দেখে নাতাশার ঝলমলে মুখটা হঠাৎ বদলে গেল। চোখ দুটো স্থির হয়ে গেল, গলা দিয়ে কেমন একটা কাঁপুনি নামতে লাগলো, আর মুখের দুকোণে দুটো ঝুলে পড়ল। সোনিয়া, কি হলো? ব্যাপার কি? নাতাশার বড় মুখখানি হাঁ হয়ে গেল। তাকে বেশ কুৎসিত দেখাতে লাগলো। একটা ছোট মেয়ের মতো সেও কাঁদতে লাগলো। অথচ সোনিয়ার কান্না ছাড়া আর তার কাঁদবার আর কোনো কারণই নেই। কথা বলার জন্য সোনিয়া মাথা তুলতে চেষ্টা করলো, কিন্তু পারল না। মুখটা আরো বেশি করে বিছানায় গুজে দিল। নীল ডোরা টানা পালকের বিছানার সঙ্গে বন্ধুকে জড়িয়ে ধরে নাতাশা কাঁদতে লাগলো। অনেক চেষ্টা করে সোনিয়া উঠে বসলো, চোখের পানি মুছে ব্যাপারটা বুঝিয়ে বলল। 1 সপ্তাহের মধ্যে নিকোলাস চলে যাচ্ছে। তার কাগজপত্র এসে গেছে। সে আমাকে বলেছে
কিন্তু তাহলেও আমার কাঁদা উচিত নয়। এই বলে হাতের কাগজটা তুলে দেখালো। তাতে নিকোলাসের লেখা একটা কবিতা। তাহলেও আমার কাঁদা উচিত নয়, কিন্তু তুমি বুঝবে না, কেউ বুঝবে না তার হৃদয় কত বড়। আবার সে কাঁদতে শুরু করলো, কারণ নিকোলাসের হৃদয় মতো কত মহৎ। গায়ে একটু জোর পেয়ে সে আরও বলতে লাগলো, তোমার কপাল কত ভালো। আমি ঈর্ষা করছি না, আমি তোমাকে ভালোবাসি। বরিসকেও, সেও কত ভালো। তোমাদের পথে কোনো বাধাই নেই। কিন্তু নিকোলাস আমার সম্পর্কে ভাই, তাই এ অবস্থায় স্বয়ং মেট্রোপলিটন রাশিয়ার গির্জার ব্যবস্থায় সম্পর্কিত ভাই বোনের বিয়ের জন্য বিশেষ অনুমতি নিতে হয়। আবার তাহলেও হবে না। তাছাড়া ভেড়া যদি মামনিকে সোনিয়া কাউন্সকে মা বলেই মনে করে এবং মা বলেই ডাকে, ভেড়া যদি মামনিকে বলে দেয় যে আমি নিকোলাসের জীবনটাকে নষ্ট করে দিচ্ছি, আমি হৃদয়হীন, অকৃতজ্ঞ, অথচ আসলে ঈশ্বর সাক্ষী সে একটা ক্রুশ চিহ্ন আঁকলো, আমি তাকে কত ভালোবাসি, আমাদের সবাইকে ভালোবাসি, শুধু ভেড়া কিন্তু কিসের জন্য? আমি তার কি করেছি? তোমার কাছে আমি এতদূর কৃতজ্ঞ যে আমি স্বেচ্ছায় সব কিছু ত্যাগ করতে পারি, শুধু আমার তো কিছুই নেই। সোনিয়া আর বলতে পারল না। বিছানায় শুয়ে আবার 2 হাত মুখে ঢাকলো। নাতাশা সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু তার মুখ দেখে বোঝা গেল বন্ধুর বিপদের গুরুত্ব সে ভালোই বুঝতে পেরেছে। যেন এতক্ষণে বন্ধুর দুঃখের আসল কারণটা বুঝতে পেরেছে। এমনইভাবে সে হঠাৎ বলে উঠল, সোনিয়া, আমি নিশ্চিত জানি ডিনারের পরে ভেড়া নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে, তাই নয় কি? হ্যাঁ, এই কবিতাগুলো নিকোলাস নিজে লিখেছে। অন্য কতকগুলি আমি নকল করেছি। এগুলিকে আমার টেবিলে দেখতে পেয়ে ভেড়া বলেছে সব মামনিকে দেখাবে। আমি নাকি অকৃতজ্ঞ, আর মামনি কখনো আমার সঙ্গে তার বিয়ে হতে দেবে না। সে নাকি জুলিকে বিয়ে করবে। সে তো সারাটা দিন জুলির সঙ্গে ছিল। নাতাশা, আমি এমন কি করেছি যার জন্য আমার কপালে এমনটা ঘটল? আবার সে আগের চাইতেও বেশি করে ফোঁপাতে লাগলো। নাতাশা তাকে তুলল, জড়িয়ে ধরল এবং চোখের পানি ফেলেও হাসতে হাসতে তাকে সান্ত্বনা দিতে লাগলো। সোনিয়া, ভেড়ার কথায় বিশ্বাস করো না ভাই, তার কথায় বিশ্বাস করো না। তোমার কি মনে নেই রাতের খাবারের পরে ছোট ঘরে বসে নিকোলাস ও আমরা কত কথা বলেছি? আরে কি যে হবে তা তো আমরা আগেই ঠিক করে রেখেছিলাম। সেটা যে কি আমার মনে নেই, কিন্তু তোমারও কি মনে নেই কি চমৎকার ব্যবস্থা আমরা করেছিলাম? ওই তো শিনশিন খুড়োর ভাই তার নিকট সম্পর্কের এক বোনকে বিয়ে করছে না, আর আমরা তো দূর সম্পর্কের। আর বরিসও বলেছে যে এটা খুব সম্ভব। কি জানো, তাকে আমি সব কথা বলেছি, আর সে যেমন চালাক চতুর তেমনি ভালো। তুমি কেঁদো না সোনিয়া, লক্ষ্মী সোনিয়া। তাকে চুমু খেয়ে নাতাশা হাসতে লাগলো। ভেড়ার মনে ঈর্ষা ঢুকেছে। তার কথা ভেবো না, সব ঠিক হয়ে যাবে। সে মামনিকে কিছু বলবে না, নিকোলাস নিজেই তাকে বলবে। জুলিকে নিয়ে সে মোটেই মাথা ঘামায় না। নাতাশা তার চুলে চুমু খেল। সোনিয়া উঠে বসল। বিড়াল ছানাটি ঝলমলিয়ে উঠল, চোখ চকচক করতে লাগলো। মনে হলো এখনই লেজ তুলে নরম থাকা মেলে লাফিয়ে সুতোর বলটা নিয়ে খেলা শুরু করবে, ঠিক যেমনটি বিড়াল বাচ্চা করে। তাড়াতাড়ি ফ্রক ও চুল ঝেড়ে সোনিয়া বলল, তোমার তাই মনে হয়? সত্যি ঠিক বলছো? সত্যি ঠিক, নাতাশা জবাব দিল। দুজনে হেসে উঠল। ঠিক আছে, চলো গান করি গে, সেই ঝর্ণার গান। চলে এসো। হঠাৎ থেমে নাতাশা বলল, তুমি কি জানো আমার উল্টো দিকে যে মোটাসোটা পিয়ের বসেছিল সে কীরকম মজার লোক? আমার খুব খুশি লাগছে। সে এক চুটে দালান পার হয়ে চলে গেল। কবিতাগুলোকে বুকের মধ্যে খুঁজে নিয়ে সোনিয়া নাতাশার পিছন ছুট দিল, আর মুখ লাল, পা দুখানি খুশিতে হালকা। অতিথিদের অনুরোধে তারা সকলে মিলে ঝর্ণার গানটা গাইল। সকলে শুনে খুশি হলো। তারপর নিকোলাস একটা সদ্য শেখা গান গাইল। রাতের বেলা যাবে জ্যোৎস্না হাসে, তখন যদি তুমি ভাবতে পারো একজন আছে শুধু তোমার পাশে।
আহা কি মিষ্টি সেই স্বপ্ন, আরও বিনার তারে লেগে তারি ছোঁয়া। মিষ্টির রাগিনী যায় সাগর ছুঁয়ে, তোমারই লাগে যায় সাগর ছুঁয়ে, তোমারই লাগে তারে গান গাওয়া। মধুর আবেশে যায় তোমারে ছুঁয়ে, অমলিন স্বপ্নের দু একটি দিন, কিন্তু হায় ততদিন রব না আমি। গানের শেষ স্তবকটি শেষ হবার আগেই ছেলেমেয়েরা বড় হলটায় নাচের জন্য তৈরি হতে লাগলো। গ্যালারি থেকে ভেসে এলো পায়ের শব্দ আর বাজনাদারদের কাশির শব্দ। শিনশিন বসবার ঘরেই পিয়েরকে আটকে রাখলো। সম্প্রতি সে বিদেশ থেকে ঘুরে এসছে, তাই সে ভদ্রলোক তার সঙ্গে রাজনৈতিক আলোচনা জুড়ে দিল। আরও কয়েকজন তাতে যোগ দিল, কিন্তু পিয়ের বিরক্তি বোধ করতে লাগলো। বাজনা শুরু হতেই নাতাশা সোজা তার কাছে এসে মুখ লাল করে হেসে বলল, মামনি আমাকে বলে দিল আপনাকে নাচে যোগ দিতে, ওখানে নিয়ে যেতে হবে। পিয়ের জবাব দিল, আমি তো নাচের তাল স্রেফ গুলিয়ে ফেলবো। তবে তুমি যদি আমার গুরু হও। ছোট মেয়েটির দিকে সে হাতখানা বাড়িয়ে দিল। ওদিকে নাচের ঝুড়িরা তৈরি হচ্ছে, বাজনাদাররা সুর বাজছে। এদিকে পিয়ের তার সঙ্গিনীকে নিয়ে বসে পড়ল। নাতাশা খুব সুখী, এমন একজন বয়স্ক লোকের সঙ্গে সে নাচবে যে বিদেশে ঘুরে এসেছে। একটা ভালো জায়গায় বসে সে বয়স্কা মহিলার মতোই তার সঙ্গে কথা বলছে। অন্য কোনো মহিলার দেওয়া একটা পাখা তার হাতে, সমাজে চলতে অভ্যস্ত মহিলাদের মতো ভঙ্গি করে। ঈশ্বর জানেন কবে কোথায় সে এসব শিখেছে। পাখার হাওয়া খেতে খেতে হাসি মুখে সে তার সঙ্গীর সঙ্গে কথা বলতে লাগলো। নাচঘর পার হতে গিয়ে নাতাশাকে দেখিয়ে বলে উঠল, আরে দেখো দেখো, ওর দিকে তাকাও। নাতাশা হাসল, তার মুখ লাল। আচ্ছা মামুনি, তুমিও কথা বলছো কেন? এতে অবাক হবার কি আছে? নাচের তখন তৃতীয় পর্যায়ে চলছে। বিশিষ্ট প্রবীণ অতিথিদের নিয়ে কাউন্ট ও মারিয়া দিমিত্রিভনা এতক্ষণ ছোট ঘরটাতে তাস খেলেছিল। অনেকক্ষণ একটানা বসে থাকবার পরে এবার তারা আড়মোড়া ভেঙে টাকার থলি ও পকেট বই ঠিকমতো তুলে নিয়ে নাচ ঘরে ঢুকলো। খুশিভরা মুখে প্রথম ঢুকলো মারিয়া দিমিত্রিভনা ও কাউন্ট। কাউন্ট বেলে নাচের ভঙ্গিতে হাতটা নুইয়ে মারিয়া দিমিত্রিভনার দিকে এগিয়ে গেল। তারপর এগিয়ে চলল মার্জিত পৌরুষের স্মিত হাসিতে তার মুখটা উজ্জ্বল। নাচ শেষ হতেই বাজনাদারদের লক্ষ্য করে হাততালি দিয়ে সে গ্যালারির দিকে তাকালো। তারপর প্রথম বেহালাদারদেরকে বলল, সাইমন, তুমি ড্যানিয়েল কুপার বাজাতে জানো? এটা কাউন্টের প্রিয় নাচ। যৌবনে এ নাচ সে অনেক নেচেছে। বাপিকে দেখো। সকলের দৃষ্টি আকর্ষণ করে নাতাশা চেঁচিয়ে উঠল। তার হাসি সারা ঘরে প্রতিধ্বনিত হতে লাগলো। সত্যি সত্যি উপস্থিত সকলেই হাসি মুখে এই আনন্দময় বৃদ্ধ ভদ্রলোকটিকে দেখতে লাগলো। দীর্ঘ দেহ, শক্ত সমর্থ সঙ্গিনী মারিয়া দিমিত্রিভনাকে পাশে নিয়ে ভদ্রলোক তাকে জড়িয়ে ধরল। সময় কাটাতে লাগলো, ঘাড় সোজা করল, পা বাড়িয়ে আস্তে আস্তে ঠুকতে লাগলো। হাসির চোখে চওড়া মুখটা আরও চওড়া করে আসন্ন ঘটনার জন্য দর্শকদের প্রস্তুত করে নিল। তারপর ড্যানিয়েল কুপারের উত্তেজনাপূর্ণ মধুর বাজনা অনেকটা পল্লী নৃত্যের মতো শুরু হতেই হঠাৎ নাচ ঘরের সবগুলো দরজা বাড়ির দাস দাসীতে একেবারে ভরে গেল। একদিকে পুরুষরা, অন্যদিকে মেয়েরা। তাদের চোখ মুখ চকচক করছে। মালিকের ফুর্তি দেখতে তারাও হাজির হয়েছে। একটা দরজায় দাঁড়িয়ে নার্সটি সোচ্চারে বলে উঠল, মালিককে দেখো, ঠিক যেন ঈগল পাখিটি। কাউন্ট একসময় ভালো নাচতে জানত। তার সঙ্গিনী ভালো নাচতে পারেও না, পারতে চায়ও না। তার প্রকাণ্ড দেহটা সোজা হলো, শক্তিশালী হাত দুটো ঝুলে পড়ল। শুধু তার শক্ত সুন্দর মুখখানিই না যা নাচে অংশ নিল। কাউন্ট তার মোটা শরীরটা সবটা দিয়ে যে ভাব প্রকাশ করছে, মারিয়া দিমিত্রিভনা শুধু তার উদ্ভাসিত মুখ ও কম্পিত নাক দিয়ে সেই ভাব প্রকাশ করছে। কাউন্ট যেমন তার শরীরটাকে পাক খাইয়ে লঘু পদক্ষেপে নাচতে নাচতে দেহভঙ্গির অপ্রত্যাশিত ক্ষিপ্রতা ও নমনীয়তার দ্বারা দর্শকদের মোহিত করছে, তেমনি মারিয়া দিমিত্রিভনা শরীরের ঈষৎ ঝাঁকুনিতে ঘুরবার বা পা ফেলবার সময় কাঁধের ও বাহুর সামান্য মোড়চড়েই দর্শকদের উপর প্রচুর প্রভাব বিস্তার করতে পারল। তার দেহের আকার ও
ও বয়সের কঠোরতার কথা ভেবে সকলে তার প্রশংসা করল। নাচ ক্রমেই জমে উঠল। অন্য সকলে নিজেদের নাচের কথা ভুলে কাউন্ট ও মারিয়া দিমিত্রিভনাকে দেখতে লাগলো। তবু নাতাশা প্রত্যেকের পোশাক ও আস্তিন টেনে ধরে বলেছে, বাপিকে দেখো। নাচের বিরতি হতেই কাউন্ট বাজনাদারদের আরও জোরে জোরে বাজাতে বলে। বাজনা আরও দ্রুততর হয়। কাউন্ট আরও হালকাভাবে ঘুরতে থাকে। মারিয়া দিমিত্রিভনার চারদিকে উড়তে থাকে, কখনো আঙুলের উপর, কখনো গোড়ালির উপর ভর দিয়ে। শেষ পর্যন্ত সঙ্গিনীকে একটা পাক দিয়ে তাকে তার আসনে পৌঁছে দিয়ে কাউন্ট তার শেষ খেলা দেখালো। হালকা পাটা পেছনে দিয়ে ঘামজড়া মাথাটাকে নিচু করে হেসে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়ল। নাতাশা সহ সমস্ত দর্শকের প্রশস্ত ও উচ্চ হাসিতে ঘর ভরে গেল। দুই নাচের সঙ্গী চুপচাপ দাঁড়িয়ে রইল। ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। ক্যাম্বিকে রুমাল দিয়ে মুখ মুছতে লাগলো। কাউন্ট বলল, আমাদের কালে এইরকমই আমরা নাচতাম প্রিয় বান্ধবী। আস্তিন গুটিয়ে জোর নিঃশ্বাস ফেলে মারিয়া দিমিত্রিভনা বলল, একেই তো বলে ড্যানিয়েল কুপার। অধ্যায় 20 এখানেই শেষ।